রাজ্যের জনজাতি ভিত্তিক রাজনৈতিক দল অতীতের টিউজেএস থেকে হালের তিপ্রামথা। প্রয়াত জনজাতি নেতা শ্যামাচরণ ত্রিপুরা থেকে প্রয়াত এনসি দেববর্মা প্রত্যেকেই রাজ্যের জনজাতিদের উন্নয়নের এজেন্ডাকে সামনে রেখে রাজনীতির মঞ্চ সাজিয়েছিলেন। ব্যতিক্রম নন প্রদ্যোৎ কিশোর দেববর্মনও। তিনিও জনজাতিদের স্বার্থ রক্ষার্থে চাইছেন সাংবিধানিক সমাধান। খুব শীঘ্রই তিপ্রামথার নেতা প্রদ্যোৎ কিশোরের দাবিকে সম্মান জানিয়ে কেন্দ্রীয় সরকার সাংবিধানিক সমাধানের জন্য নিয়োগ করতে চলছে ইন্টারলোকেটর। দেখুন দর্শক বন্ধু, রাজ্যের জনজাতি সম্প্রদায়ের মানুষ আজও পাহাড়ে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। আজকের ডিজিটাল ভারতীয় রাজ্যের জনজাতিদের একমাত্র জলের উৎস কাঁচা কুয়োর জল, বৃষ্টির জল। তারা নদী বা ছড়ার দূষিত জল দিয়ে তেষ্টা মেটান। প্রতি বছর আক্রান্ত হয় বিভিন্ন জলবাহিত রোগে। পাহাড়ে অধিকাংশ জনজাতি আজও রাত্রি যাপন করেন টং ঘরে। জুম চাষ তাদের একমাত্র অর্থ উপার্জনের পথ। তাদের পরিধানযোগ্য বস্ত্র নেই ভালো করে, আর শিক্ষা অথই জলে। ইতিহাসের তথ্য অনুযায়ী ত্রিপুরার রাজাদের রাজত্বকাল শুরু হয়েছিল আনুমানিক 14শ শতাব্দী থেকে। প্রথম রাজা ছিলেন মহামাণিক্য। তার শাসনকাল ছিল আনুমানিক 1400 থেকে 1431 পর্যন্ত। ত্রিপুরার রাজাদের ইতিহাসও দীর্ঘ। তাদের রাজত্বে 14শ শতাব্দী থেকে 15শ শতাব্দীতে ত্রিপুরা রাজ্য উত্তর ও পশ্চিমে ব্রহ্মপুত্র নদ ও দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। এছাড়া সেই সময়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে ছিল পূর্ববঙ্গ ও বর্মার কিছু অঞ্চল। 1400 থেকে 1447 পর্যন্ত ত্রিপুরাতে মোট 48 জন রাজা রাজত্ব করেছিলেন। শেষ রাজা ছিলেন বীর বিক্রম কিশোর মাণিক্য। ত্রিপুরা রাজাদের দীর্ঘ শাসনকালে রাজ্যের জনজাতিদের ভাগ্য বদলাতে পারেনি। ভারতের সঙ্গে ত্রিপুরার অন্তর্ভুক্তিতেও বদলায়নি জনজাতিদের ভাগ্য। জনজাতিদের বৃহৎ অংশ আর্থ ও সামাজিকভাবে আজও পিছিয়ে। তাহলে কাদের উন্নয়ন হয়েছে? শুধুমাত্র উন্নয়ন হয়েছে বিত্তশালী জনজাতিদের। প্রশ্ন উঠছে, রাজ্যের জনজাতিদের অনুন্নয়ের জন্য কারা দায়ী? রাজন্য শাসন থেকে শুরু করে ভারত ভুক্তির পরও কেন জনজাতিদের বৃহৎ অংশের আক্ষরিক অর্থে কোনো উন্নয়ন হয়নি? তারা কেন আজও বসবাস করছে টং ঘরে? কেনই বা তারা কুয়োর জল বা ছড়ার জল, বৃষ্টির জল দিয়ে তেষ্টা মেটাচ্ছেন? এখনো কেন বড় অংশের জনজাতিরা বেরিয়ে আসতে পারেনি জুম চাষ থেকে? এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন কি জনজাতি নেতৃত্বরা? না। তবে রাজ্যের জনজাতি নেতৃত্ব অবশ্যই বলবেন তার জন্য নিশ্চিতভাবে দায়ী বাঙালিরা। আসলে নিজেদের মধ্যে থাকা ভোগবিলাসী জনজাতি লোকজনকে অন্তরালে রাখতেই সুপরিকল্পিতভাবে কয়েক দশক ধরে জনজাতি নেতৃত্ব ঢিল ছুটছে বাঙালি সম্প্রদায়ের দিকে।
কারণ তাহলে সাধারণ জনজাতি সম্প্রদায়ের লোকজনকে সামনে রেখে তিপ্রাসাদের শিক্ষিত সমাজ তাদের রাজনৈতিক ব্যবসা চালিয়ে যেতে পারবে নিশ্চিন্তে। রাজ্যের বাঙালি সমাজের প্রশ্ন, বাঙালি সম্প্রদায়ের মানুষ তো বলেনি তিপ্রাসারা কুয়োর জল, বৃষ্টির জল বা ছড়ার জল খেয়ে তেষ্টা মেটাক। বাঙালি তো বলেনি জনজাতিরা টং ঘরে থাকুক। জনজাতিদের জুম চাষ থেকে বেরিয়ে আসতে তো বারণ করেনি বাঙালিরা। তাহলে রাজ্যের জনজাতিদের অনুন্নয়নের জন্য কেন নিরীহ শান্তিপ্রিয় বাঙালিদের দায়ী করা হবে বারবার? রাজ্যের জনজাতি ভিত্তিক রাজনৈতিক দল টিইউজেএস থেকে আইএনপিটি, এনসিটি, তিপ্রাহা, টিপিএফ, আইপিএফটি এবং হালের তিপ্রামথা, প্রতিটি রাজনৈতিক দলের উত্থানের পেছনে মূল এজেন্ডা বাঙালি বিদ্বেষ। কারোর এজেন্ডা ছিল স্বাধীন রাজ্য, কারোর দাবি পৃথক রাজ্য, কেউ বা চেয়েছিল তিপ্রাল্যান্ড, আবার কেউ এক ধাপ এগিয়ে গ্রেটার তিপ্রাল্যান্ড। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন বিভিন্ন সময়ে গজিয়ে ওঠা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতারা জাতি বিদ্বেষকে উস্কে দিয়ে শুধুমাত্র নিজের এবং নিজের পরিবারের উন্নয়ন করেছেন। নিজেরা সমৃদ্ধ হয়েছেন অর্থনৈতিক ও সামাজিকভাবে, বসবাস করছেন অট্টালিকা সমেত সরকারি আবাসে, কখনো আবার শহরের বুকে তৈরি করছেন স্বপ্নের নীড়, থাকছেন শীততাপ নিয়ন্ত্রিত ঘরে, চাপছেন দামি গাড়িতে, আর গলায় ধরছেন বাঙালি বিদ্বেষের স্লোগান। প্রয়োজনে বাঙালির রক্তে রাঙায়িত করছে নিজেদের হাতকেও। তাতে অবশ্যই সাধারণ জনজাতিদের কোনো উন্নয়ন হয়নি। তারা আজকের ডিজিটালের যুগেও এক বস্ত্র পরিধান করে দুমুঠো অন্নের সন্ধানে প্রতিদিন আকাশে আধো আধো সূর্যের আলো উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রবেশ করেন গহন অরণ্যে। বনের লাকড়ি, ফল, সবজি বিক্রি করে পরন্ত বিকেলে কেজি খানেক চাল, 100-200 ডাল কিনে ঘরে ফিরেন। রাতে বিনা নুনেই সন্তান সন্ততিদের মুখে তুলে দেন দুমুঠো অন্ন। আর অন্ন জোগাড় করতে না পারলে বিকল্প হিসেবে বনের আলু খেয়ে উদরপূর্তি করে থাকেন তারা। এটার নামই কি জনজাতি উন্নয়ন? শ্যামাচরণ থেকে বিজয় রাঙ্খল, এনসি থেকে মেবার, অনিমেষ দেববর্মা, প্রদ্যোৎ কিশোর সহ তাদের নেতৃত্বের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক শ্রীবৃদ্ধি ঘটেছে, কিন্তু সাধারণ জনজাতিদের সমস্যা আজও আছে সেই তিমিরেই। রাজ্যের বর্তমান বিরোধী দল তিপ্রামথার দাবি মেনে কেন্দ্রীয় সরকার সাংবিধানিক সমাধানের পথে হাঁটবে, এটা পরিষ্কার। নিয়োগ হবে ইন্টারলোকেটর। আক্ষরিক অর্থে কেন্দ্রীয় সরকারের এই সাংবিধানিক সমাধান কি পাহাড়ের চূড়ায় জন্তু জানোয়ারের ভয়ে টং ঘরে বসবাসকারী জমিয়াদের ভাগ্যের পরিবর্তন আনতে পারবে? তারা কি ছাদ দেওয়া পাকা ঘরে নিশ্চিন্তে রাত্রি যাপন করার সুযোগ পাবে? নাকি চতুর্দশ শতক থেকে শুরু করে আজ পর্যন্ত যে হালে আছে রাজ্যের সাধারণ জনজাতিরা, সেই হালে কি থাকবে? এই প্রশ্ন তুলছে খোদ রাজ্যের বঞ্চিত জনজাতি অংশের মানুষ। Bureau Report, Jam 24 News।